একটু হয়ে যাচ্ছে ওকে বাংলা হ্যাঁ আমি তো দেখতে করতে পারবো না ভাই হাতে যাবে করতে না পারবো না যাবে একটা স্কেল আছে আচ্ছা তুমি কলম এর আগাতে দেখাও উপর থেকে এবারে অক্ষীয় কঙ্কাল থেকে শুরু করো অক্ষীয় কঙ্কালে ৮০টি হাড় রয়েছে তো অক্ষীয় কঙ্কালকে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা করটি that is called corpus skull and বক্ষপিঞ্জর then মেরুদণ্ডের মধ্যে রয়েছে কষলকাঠামো করটিকে আবার ভাগ করা হয়েছে তিনটি ভাগে তার মধ্যে রয়েছে হাইওয়েড একটি তো তিনটি ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে করটিকা যেটা সম্পূর্ণ মাথার যে অংশটা সেটাকে বলা হচ্ছে করটিকা তারপর রয়েছে ফেসিয়াল বোন মুখমণ্ডলীয় অস্থি এন্ড কর্ণাস্থিগুলো রয়েছে তো করটিকার মধ্যে রয়েছে frontal অস্থি then this is temporal then this is parietal and here is sphenoid ethmoid or occipital then facial bone এর মধ্যে রয়েছে maxilla this is mandible and zygomatic ভোমা রয়েছে ভিতরের দিকে আছে জি ভিতরের দিকে ভোমা রয়েছে ন্যাসাল অস্থি রয়েছে এখানে তারপরে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা রয়েছে ন্যাসাল অস্থির ভিতরে লাক্রিমাল অস্থি রয়েছে এখানে দুইটা প্যাটেলাইন রয়েছে তালু মুখের মধ্যে তালু এরপরে হচ্ছে কর্নাস্টির মধ্যে রয়েছে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিজ দেন হাইওয়েড রয়েছে এটা জিহ্বার ওখানে একটা অস্থি এটাকে হাইওয়েড বলা হচ্ছে এরপরে বক্ষপিঞ্জরে রয়েছে 25টা অস্থি তার মধ্যে দিস ইজ কল্ড স্টার্নাম and this is ribs দুই পাশের মধ্যে 12টা করে 24টা ribs রয়েছে এই মিলে হচ্ছে 25টা তারপর মেরুদণ্ডের মধ্যে রয়েছে কশেরুকা তো এটা রয়েছে সার্ভাইকাল কশেরুকা রয়েছে 7টা দেন thoracic কশেরুকা রয়েছে 12টা and ল্যাম্বার রয়েছে 5টা and this is sacrum and coccyx তারপরে এগুলো কয়টা করে বলে দাও স্যাক্রাল কয়টা স্যাক্রাম হচ্ছে 5টা কক্সিক্স হচ্ছে 4টা এখানে তো সবগুলো মিলে একীভূত করে একটা একটা করে ধরা হয় তো এই গেল 26টা মেরুদণ্ডের হাড় এরপরে উপাঙ্গীয় কঙ্কালে রয়েছে 126টা হাড় তো এগুলোকে ভাগ করা হয়েছে 4 ভাগে একটা হচ্ছে বক্ষস্থি চক্র দেন বাহু দেন পেলভিক গার্ডেন অর কলমে দেখো বক্ষস্থি চক্র then bahu then stronioस्थि চক্র বা pelvic girdle and পায়োস্থি তো বক্ষস্থি চক্র বা পেক্টোরাল গার্ডেলের মধ্যে রয়েছে দুইটি হাড় সেটাকে বলা হচ্ছে clavicle this is clavicle and scapula scapula পেছনের দিকে এই দুটো হাড় রয়েছে দুটি করে মোট 4টি এরপরে বাহুতে বাহুর মধ্যে চলে আসে তো রয়েছে হিউমেরাস দুইটা and this is radius দুইটা and ulna রয়েছে দুইটা এটা হচ্ছে ulna and হাতের ক্ষেত্রে এখানে কবজিতে চলে আসলে এখানে রয়েছে কার্পাল রয়েছে 16টা তারপরে এই যে মেটাকার্পাল রয়েছে 10টা আর ফ্যালাঞ্জেস রয়েছে 28টা দুই হাত মিলে এরপরে হচ্ছে স্টোনিয়াস চক্র বা পেলভিক গার্ডেল যেটাকে বলা হচ্ছে তো এটা হচ্ছে ইলিয়াম then this is ischium and this is pubis এই মিলে এখানে রয়েছে দুইটা ধরা হচ্ছে সবগুলো একত্রিত করে তো দুইটা ধরা হয়েছে আর পায়ের ক্ষেত্রে বলা হচ্ছে এটা ফিমার যেটা সবচেয়ে বড় অস্থি দুইটা রয়েছে ফিমার তারপরে রয়েছে টিবিয়া দুইটা তারপরে ফিবুলা রয়েছে দুইটা আর প্যাটেলা রয়েছে দুইটা এরপরে পায়ের যে টার্সাল রয়েছে 27টা মোট 14টা তারপরে মেটাটার্সাল রয়েছে 10টা এন্ড ফ্যালাঞ্জেস রয়েছে 28টা সুন্দর
তোমরা তো আরেকবার শুনলাম, তাহলে এইভাবে 206টা অস্থির নামে মনে রাখতে হবে। একবার মনে হয়ে গেলে আশা করি ভুলে যাওয়ার কথা না আর কি, তাই না? এবার দেখো আমরা এরপরে শুরু করব আদর্শ কসরকা। এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, আদর্শ কসরকার ক্ষেত্রে ছবিটা 306 পৃষ্ঠায় যে থোরাসিক ছবি আছে, থোরাসিক কসরকা, এই ছবিটা আঁকবা। এটা সুন্দর করে আছে। হ্যাঁ, ওখানেও ওটাও আছে, ওটাও থোরাসিকেরই। হ্যাঁ, তবে এখানকার ছবিটা বেশি সুন্দর। এই ছবিটা আঁকবা। তো এটা আমার সাথে আঁকো, তারপর আমরা এর মধ্যে কি আছে না আছে এগুলো আমরা জানবো আর কি। হ্যাঁ, তাহলে এখন আগে এঁকে নাও আমার সাথে। দেখো আদর্শ কসরকা, প্রথমে একটা গোল দিবা, গোলদা দিবা, যেটাকে ভার্টিকাল ফোরামেন বলা হয়। এরপরে এই গোলদার এখান থেকে এরকম একটা দাগ দেবো, এরকম একটা দাগ দেবো। তারপর এইভাবে করে নিচের দিকে চলে আসবে। আমরা নিচে যেটা আঁকলাম সেটা আসলে এই শক্ত অংশটা আঁকলাম, এই যে শক্ত, যেটার নাম হলো সেন্ট্রাম। সেন্ট্রাম মানে কেন্দ্র, সেন্টার থেকে সেন্ট্রাম, যেহেতু কেন্দ্রে থাকে আমাদের গোটা শরীরের কেন্দ্রবিন্দুতে থাকে, মিডল পয়েন্টে থাকে, এই জন্য এটাকে সেন্ট্রাম বলা হয়। সেন্ট্রাম মানে সেন্টার থেকে সেন্ট্রাম, যেটা খুব শক্ত হয়। তারপর উপরের দিকে যেটা থাকে সেটাকে আর্টস বলা হয়। আর্টসের বাংলা অর্থ আমরা জানবো। এখানে ভাঁজের মতো কিছু। আবার উপরের দিকে একটু চোখ খাওয়াবে। এখানে আবার একটু মনে রাখবা, উপরের দিকে এই গোটা অংশটাকে বলা হয় আর্টস। গোটা অংশটাকে বলা হয় আর্টস। আর নিচের দিকের অংশটাকে বলা হয় সেন্ট্রাম। এটা ভিতরে আবার দেয়া আছে, দুইটা সেন্ট্রাম বলা আছে, মানে মাঝখানেরটাকে ইঙ্গিত করছে যে এটা, যে এটাকে সেন্ট্রাম বলছে। তো ওটাকে মানে গোটাটাই সেন্ট্রাম। হ্যাঁ, মাঝখান বলে কিছু না, মানে গোটাটাই সেন্ট্রাম। হ্যাঁ, বাইরে যতটুকু আছে সবটা মিলে এই যে এই এরিয়ার গোটাটা, মিডলটা সেন্টার না, গোটাটাই সেন্টার। হ্যাঁ, এখন দেখানো ভিতর দিয়েও দেখানো যায়, বাইরে দিয়েও দেখানো যায়। ঠিক আছে, এটুকু আগে আঁকবো, তারপর চিহ্নিত করি। এই সেন্টামের আরেকটা নাম হচ্ছে ভার্টিকাল বডিও বলা হয়। সেন্টামের আরেকটা নাম হলো ভার্টিকাল বডি, মানে মূল দেহ আর কি, তাই না? মেরুদণ্ডের মূল দেহ, এই
এই জন্য হচ্ছে ভার্টিব্রাল বডিও বলা হয়, সেন্ট্রাল নাম। আচ্ছা এখন দেখো এই অংশের নাম হলো স্পাইনাল প্রসেস। স্পাইনাল প্রসেস, স্পাইনাল প্রসেস, এটা হলো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। এটা হলো ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন, পরে বাংলাগুলো বলছি। এই যে এখানে একটা অবতল অংশ, এর নাম হলো কোস্টাল অ্যাসিড, কোস্টাল অ্যাসিড, কোস্টাল অ্যাসিড। আর হচ্ছে উপরের দিকের এই আবরণের নাম হলো ল্যামিনা, ল্যামিনা, এটার নাম হলো ল্যামিনা। আরেকটা আছে অবশ্য, এই উপরের দিকের অংশের নাম হলো পেডিকর্ড, এটা নাকি বলা হয় পেডিকর্ড, পেডিকর্ড, পেডিকর্ড। এই উপরের দিকের অংশ, এই যে পার্শ্ব দিকে যে অংশটা, পার্শ্ব দিকের যে অংশ মানে এইটুকু অংশ, এইটুকু অংশ, এটাকে বলা হয় পেডিকর্ড। তো সবাই তো ভালোই আছে, কোশ্চেন যদি ভালো আছে আমারটা গোল্ডেন হয়ে গেছে। সমস্যা নেই, মিলে যাবে। আচ্ছা আঁকা শেষ করো, তারপর আমি বুঝাচ্ছি আর কি। এখন অবশ্য এত দরকার নেই। আচ্ছা তাহলে নিচে লেখো চিত্র আদর্শ কশেরুকা। চিত্র আদর্শ কশেরুকা। আদর্শ কেন? কারণ এই কশেরুকাতে যা যা আছে মানে এটাতে সব থেকে থোরাসিক কশেরুকা বা বক্ষীয় কশেরুকাতে সবকিছুই আছে, এই জন্য আদর্শ, তাই না? আমরা যে আদর্শ কোষের দেওয়া থেকে সবকিছু দিয়ে দিই, তাই না? সবকিছু দিয়ে ওটা হলো আদর্শ হয়। আদর্শটা আমরা যদি কোনো কথা একলা থাকি ওটা আদর্শ হবে না, বা স্যাকরা রাখি ওটা আদর্শ হবে না, তাই কি না? অথবা আমরা যদি লাম্বারের রাখি তা আদর্শ হবে না, কারণ ওখানে এইসব জায়গাতে আবার ট্রান্সভার্স প্রসেস নাই। তো তাহলে থোরাসিকে ট্রান্সভার্স প্রসেস আছে, মানে এই যে আড়াআড়ি উপবৃদ্ধি, ট্রান্সভার্স প্রসেস মানে আড়াআড়ি উপবৃদ্ধি আছে, হ্যাঁ। তো এই জন্য এটা হলো আদর্শ। তাহলে পরীক্ষা এটা আসে অনেক সময় মেরিটের ছবি দিয়ে বলতে পারে যে চিহ্নিত করলে একটা থোরাসিক কশেরুকা বলল উদ্দীপকটির গঠন বর্ণনা করো, হ্যাঁ এরকম। অথবা হচ্ছে যে উদ্দীপকের যে যেটি আদর্শ কশেরুকা সেটি বর্ণনা করো, বা চিত্র সহ বর্ণনা করো, হ্যাঁ এরকম আসতে পারে। হ্যাঁ আদর্শ কশেরুকা আসছে একবার দুইবার, ঠিক আছে। তাহলে এখন আমি একটু বাংলা সহ বলি যে প্রত্যেকটা কশেরুকারই প্রসেনজিৎ হয়নি, ঠিক আছে? তাহলে এদিকে তাকায় নাও, প্রত্যেকটা কশেরুকারই তোমার হচ্ছে যে সেন্টাম কিন্তু যেটা থাকে সেটা হলো মেরুদণ্ডের, দেখো থোরাসিক কশেরুকার দিকে একবারে লাম্বার পর্যন্ত অবশ্য সেন্টামটা সবারই আছে, আবার উপরের দিকে আবার সেন্টাম সেভাবে আছে কিন্তু ছোট, উপরের দিকে সেন্টাম ছোট। এই জন্য থোরাসিকটাকে আদর্শ ধরা হয়েছে, কারণ এর শুধু সেন্টামই বড় তা না, এর আশপাশে সবকিছু আছে। তো সেখানে আমরা দেখছি যে এই যে অংশটা এর এইটা, এটাই হলো সেই সেন্ট্রাম, গোটাটাই সেন্ট্রাম। এমন না যে
এর সাইডে সেন্ট্রাম, এই গোটাটা মিলে সেন্ট্রাম চিহ্নিত করার সময় যে কোনো এক জায়গায় চিহ্নিত করা যাবে, পার্শ্ব দিকেও করা যাবে, মিডিল পয়েন্ট দিয়েও চিহ্নিত করা যাবে। এটা হলো সেন্ট্রাম। সেন্ট্রাম নাম কেন হলো? সেন্টার থেকে সেন্ট্রাম, যেহেতু এটা সেন্টারে আছে, মেরুদণ্ড মানে এটা ধরো গোটা কঙ্কালের একবারে কেন্দ্রবিন্দুতে আছে, এই জন্য এর নাম হলো সেন্ট্রাম। হ্যাঁ, এটা পৃষ্ঠ দিকেও নাই, ভিতরের দিকে আছে, তো এই জন্য এর নাম হলো সেন্ট্রাম, সেন্টার থেকে সেন্ট্রাম। এখন সেন্ট্রাম বাদে উপরের দিকে যা কিছু আছে, যত রকমের কাটামাটা আছে, সব কিছুকে একসাথে আর্টস বলা হয়, কারণ আর্টসের বাংলা অর্থ হলো আঁকাবাঁকা অস্থি। আর্টসের বাংলা অর্থ আঁকাবাঁকা অস্থি, এখানে আঁকাবাঁকা অস্থি আছে। হ্যাঁ, আর্টসের আরেকটা বাংলা আছে যে বাঁকানো অস্থি, তো এইখানে মিনিংটা হবে আঁকাবাঁকা অস্থি। হ্যাঁ, যে কারণ এদিকে সেদিকে বিভিন্ন দিকে কিন্তু এই অস্থিটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্য এই সবগুলোকে একসাথে আর্টস বলা হচ্ছে। হ্যাঁ, এখন এই আর্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যানজাস প্রসেস আছে। ট্যানজাস মানে আড়াআড়ি, প্রসেস মানে কি? উপবৃদ্ধি। প্রসেস মানে উপবৃদ্ধি, মানে ডান দিকে একটা উপবৃদ্ধি, বাম দিকে একটা উপবৃদ্ধি। বুঝা গেল কি? এই শরীফের মিস হয়েছে কি? পরীক্ষা চলছিল, এতদিন অবশ্যই থাকে চলবে। হ্যাঁ, যখন তোমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে তখন তুমি কত মজা করতে পারবা, কিন্তু এখন মজা করলে পরে তো ঝামেলা, তাই না? পরে রিস্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি এখন বেড়ে গেছি, আর তো বাইরে যেতে পারছি না। হ্যাঁ, যেতেও পাবো না। দেখলাম যে জীবনে চলার পথ এরকম বলছে যে এরকম, হ্যাঁ, তো বলছে যে হয় তুমি প্রথম জীবনে যদি পরিশ্রম করো তাহলে তারপরে জীবন তোমার আরামসে নামে যাবে। আর যদি প্রথম জীবনে তুমি মানে প্রথম জীবনে যদি কি করো, যে আরাম করো, আরামের ইয়ে করো, কেমন যেন চিত্রটা ছিল, তাহলে শেষ জীবনে তোমাকে ঠিকই পরিশ্রম করতে হবে। একটা না একটা জীবনে তোমার পরিশ্রম করতে হবে, কিন্তু বয়সকালে পরিশ্রম করা কষ্টকর তো, তাই না? তাই এখনই তো শক্তি আছে, এখনই পরিশ্রম করতে হবে, ঠিক কিনা? এখন অত ইয়ে করা যাবে না, বাড়িতে থাকা যাবে না, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, নাহলে তো পরীক্ষা নেবে যখন তখন সমস্যা হবে, তাই কিনা? তোমাদের তো 6 অধ্যায়ের পরীক্ষা নেয়, ওটা কবে দিবা বলো? আজকে কম আসছে, না বৃহস্পতিবার পরীক্ষা থাকবে। হ্যাঁ, বৃহস্পতিবার। গ্রুপে বলে দিন বৃহস্পতিবার পরীক্ষা। গ্রুপে বলে দেবো। 6 অধ্যায় তুমি ইউটিউবে দেখলেই হবে, আপাতত ইউটিউবে দেখে নাও। হ্যাঁ, আপাতত ওটা ছোট অধ্যায়, কিন্তু তুমি ইউটিউবে দেখো, দেখলে বুঝতে পারবা। আর যেগুলো সমস্যা হবে ক্লাস শেষে অথবা রাত্রে আমাকে কল দিবা। হ্যাঁ, দুটোই না, অন্য ব্যাচ আছে। আচ্ছা, এখন দেখো যে যেটা বলছিলাম, তাহলে ট্রানভার্স প্রসেস, এটার নাম কেন? স্পাইনাল প্রসেস হলো, প্রসেস মানে উপবৃদ্ধি, আর স্পাইন মানে কাটা। সেখান থেকে দেখছো তোমরা কিন্তু এখন নিজেরাই বাংলা বুঝে ফেলছো, তাই না? হ্যাঁ, ঠিক কি না? তবে বাংলা বুঝলে তোমার বানায় লিখতে সুবিধা হবে। হ্যাঁ, যে এটা এই তোমার মাথায় কাজ করবে যে এটা মানে এটা হচ্ছে বাংলা, তাহলে এরকমই হবে। হ্যাঁ, এই জন্য তাহলে স্পাইন মানে কাটা, এটা একটু কাটার মতো চোখা হয়। হ্যাঁ, এই জন্য এর নাম হলো স্পাইনাল প্রসেস, কাটার উপবৃদ্ধি, প্রসেস মানে উপবৃদ্ধি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো এখানে একটা আছে হচ্ছে ভার্টিক্যাল ফোরামিন। ফোরামিন মানে বড় ছিদ্র, মানে মেরুদণ্ডের, ভার্টিক্যাল মানে মেরুদণ্ডের বড় ছিদ্র। কারণ কি? যে এই যে সেন্ট্রামের পিছন দিকে কিন্তু যে একটা নলাকার গঠন থাকে, এটা একটা তো, তাই তো এইটুকু এরকম দেখছি, কিন্তু এইরকম ভাবে অসংখ্য এরকম ভাবে এই সেন্ট্রামের উপরে এরকম একটা গঠন থাকে, যার মধ্যে দিয়ে কি থাকে? যার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড, তাই না? যার মধ্যে স্পাইনাল কর্ড চলে গেছে, তাই না? সুষম কাণ্ড চলে গেছে, তো সেই জন্য এর নাম হলো বড় ছিদ্র। এটা বেশ বড় ছিদ্র। প্রত্যেকটা থোরাসিক কশেরিকার মধ্যে ছিদ্র, বুঝতে পারছো? তো আর্টসে এরকম একটা গ্যাপ আছে। হ্যাঁ, ওই আর্টসের গ্যাপটা কিন্তু একবারে স্যাক্রালের উপর পর্যন্ত থাকে। স্যাক্রালের উপর পর্যন্ত এই ভার্টিক্যাল ফোরামিন আছে, স্যাক্রালের উপর পর্যন্ত ভার্টিক্যাল ফোরামিন আছে, এবং দুই কশেরুকার মাঝ দিয়ে স্নায়ুতন্তুগুলো দুই পাশে চলে গেছে। এই জন্য নাম হচ্ছে সুষম কাণ্ড। কেন? যে কাণ্ডটা সুষমভাবে বিন্যস্ত, এই জন্য নাম হচ্ছে কি? সুষম কাণ্ড, মানে যে কাণ্ডটা সুষমভাবে বিন্যস্ত, কাণ্ডের মতোই তো। তারপরে যেমন গাছে, যেমন গাছের ডালকে কাণ্ড বলি, তারপরে চারপাশে পাতা ছড়িয়ে পড়ে, ডালপালা ছড়িয়ে পড়ে, এটারও তাই।
যে ওর ভিতর দিয়ে সুষম কাণ্ড আসছে, মোটা অংশ আসছে কাণ্ড, তারপরে আশপাশে দুই কষলের ভাগ দিয়ে এই পাশে পাঠাইছে, এই পাশে পাঠাইছে, এখান থেকে আসায় যায়, তারপরে নিচের দিকে বাইরে চলে গেছে, তারপরে এখান থেকে পাঠায় বাইরে চলে গেছে। বুঝতে পারছো? এইভাবে করে আমাদের স্নায়ুতন্ত্রগুলা যে একবারে তোমার ওই যে এখান থেকেও কিন্তু আছে, হ্যাঁ, এখান থেকে ঘাড়ে মারে গলায় টলায় সব চলে গেছে, হ্যাঁ। আর ব্রেন থেকে যেটা আছে সেটা তো ব্রেন থেকে যে কর্টেক্স স্নায়ু বলা হয়, হ্যাঁ, সেটা তো ওই মুখে নাকে টাকে ওটা ওখানে কভার করে, হ্যাঁ। আর সুষম কাণ্ড কিন্তু এখান থেকে নিয়ে একবারে স্যাক্রাল পর্যন্ত। বুঝতে পারছো? অর্থাৎ ধরো এইভাবে করে এটা মোটা গঠন, এই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে, এর আবার অসংখ্য শাখা প্রশাখা হয়েছে। তাহলে ফোরামেন ম্যাগনাম মানে ওটা মস্তিষ্কের সাথে তো যুক্ত হচ্ছে, ফোরামেন ম্যাগনাম। হ্যাঁ, মস্তিষ্কের ভিতর থেকে বের হচ্ছে। এই জন্য বললাম যে এতদূর এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে একটা ছিদ্র আছে, আর কোথা থেকে আসছে, এর ভিতরে কিন্তু ওই ভার্টিব্রাল ফোরামেন আছে, হ্যাঁ। ফোরামেন ম্যাগনাম যেটা আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, ওখানে একটা গর্তের মতো দেখবা, হাত দিলে দেখবা একটা গর্তের মতো, ওই গর্ত দিয়েই কিন্তু সুষম কাণ্ড বের হয়েছে। বের হয়ে অ্যাটলাসের পিছনেও কিন্তু ভার্টিব্রাল ফোরামেন আছে, ওর ভিতর দিয়ে চলে আসে। কারণ কি, ভার্টিব্রাল ফোরামেন কিন্তু একটা নলের মধ্যে আসে, এটা একবারে বাইরে রাখা যাবে না। বাইরে বলতে যদি এরকম মতো মনে করো যে উপরে কোনো ইয়ে নাই, আবরণ টাবরণ কিছু নাই, তাহলে তো রিস্ক হতো না। কেউ যদি পিঠে আস্তে করে একটা বাড়ির মতো তো অজ্ঞান হয়ে যেত না, মারা যেত। কারণ ওই জন্য নিরাপত্তার জন্য এটাকে সুরক্ষার মধ্যে রাখা হয়েছে। বুঝা গেল? যেমন ল্যামিনার বাংলা অর্থ কিন্তু আবরণ। কারণ কি, সুষমতার উপরে ছাদের মতো এটা একটা আবরণ হিসেবে আছে, এই জন্য ল্যামিনার বাংলা অর্থ কি, আবরণ। তারপরে পেরিগলের বাংলা অর্থ কিন্তু বিন্দু বা বোটা, হ্যাঁ, পেরিগল বলা হয়। তারপরে দেখো যে ভার্টিব্রাল ফোরামেন হলো কোস্টাল ফ্যাসেট, কোস্টাল বলতে এখানে রিবস বা পরশুকার সংযোগ, ফ্যাসেট মানে সংযোগী তল, ফ্যাসেট মানে সংযোগী তল, কেন সংযোগী তল? কারণ হলো যে এই যে থোরাসিকের ক্ষেত্রে কিন্তু আমরা জানি থোরাসিকের এখান থেকে কিন্তু বের হয়েছে রিবস গুলা, তাই না? তাহলে এই রিবস গুলা যেহেতু বের হয়েছে থোরাসিকের এখান থেকে, এখানে তো আর বের হয়নি রিবস, তাই না? তো সেজন্য এই জায়গায় একটা গর্তের মতো দেখাচ্ছে, এই গর্ত দিয়ে পরশুকাগুলা বের হয়ে আসছে, তাই এটার নাম হলো ফ্যাসেট মানে সংযোগী তল। এখানে হচ্ছে পরশুকার সংযোগ সাধন হয়, এখানে পরশুকার কি হয়, সংযোগ সাধন হয়, তাই সংযোগী তল নাম হয়েছে। ও আরেকটা জিনিস অবশ্য ছুটে গেছে, এখানে একটা দেখো গোল অংশ মতো আছে, এটা ছুটে গেছে। এটার নাম হলো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, সংক্ষেপে লিখলাম সুপিরিয়র আর্টিকুলার, তোমরা একটু বই দেখে লিখলাম আর্টিকুলার ফ্যাসেট, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এরকম নাম কেন হয়েছে? এই আর্টিকুলার মানে হলো কঙ্কাল, তাহলে কঙ্কালের ফ্যাসেট মানে সংযোগী তল, কঙ্কালের সংযোগী তল। কেন? যে কারণ হচ্ছে প্রত্যেকটা কশলকার একদিকে যদি থাকে, উপরের দিকে একটু উঁচু অংশ থাকে, পার্শ্ব দিকে একটু উঁচু অংশ, এখানে আসে দেখতে পারবা যে ঘোরাইলে দেখা যেত, মানে যে এইখানে একটা উঁচু অংশ আছে যেটা হলো আরেকটা কশলকার নিচু অংশের সাথে, মানে ধরো একটা হলো কাটার মতো, পার্শ্ব দিকে কাটার মতো থাকে, একটু উঁচু অংশ থাকে, সেই উঁচু অংশটা পার্শ্ব দিকে কশলকার একটু গর্তের মধ্যে ঢুকে থাকে পার্শ্ব দিক থেকে। মানে কেন থাকে? যাতে করে এরকম করলে যেন ভেঙে না যায়, পার্শ্ব দিক থেকেও সংযোগ সাধন করে আছে, গোটা কঙ্কালকে সংযোগ সাধন করে থাকার জন্য পার্শ্ব দিক থেকে এই জায়গায় একটা উঁচু অংশ মতো থাকে, সেই উঁচু অংশ আবার আরেকটা কশলকার এরকম জায়গাতে একটু নিচু অংশ আছে তার মধ্যে ঢুকে থাকে, তার মধ্যে কি করে থাকে, পার্শ্ব দিক থেকেও হেলান দিয়ে থাকার মতো। কারণ যে ওই পার্শ্ব দিকে ওরকম গ্যাটিস না দিয়া থাকলে তোমার এদিকে বাড়ি লাগলে হঠাৎ করে দেখা যাচ্ছে বের হয়ে চলে আসতে পারে, তো ওখানে একটা আটকাতে হবে, তো যাতে সহজেই যেন ইয়ে না হয়, হ্যাঁ, তো সেটা আর কি আছে। তো সেই জন্য নাম হয়েছে যে সুপিরিয়র
আবার ইনফিরিয়র আছে, মানে ধরো এটা যদি সুপিরিয়র হয় তার নিচের যে কশরিকা থাকবে তার নাম কি ইনফিরিয়র হবে। আবার এটাকে যদি লেখো ইনফিরিয়র তাও দোষ নাই, তাহলে আরেকটা আছে সুপিরিয়র, তুমি এটাকে ইনফিরিয়র লিখলেও দোষ নাই, তার মানে আরেকটা আছে সুপিরিয়র। বুঝে গেল কি? তাহলে সুপিরিয়র বলতে যেটা উপরে থাকে, ইনফিরিয়র মানে নিচে। তাহলে এইভাবে করে প্রত্যেকটা কশরিকার একটা সুপিরিয়র, তার পাশে একটা ইনফিরিয়র, এইভাবে থাকে, যাতে করে পার্শ্ব দিকেও আটকে রাখা যায়। বুঝতে পেরেছো? আর কোনটার বাংলা বলা বাকি থাকলো? না, সকলেরই বাংলা বলছি তো, তাই না? আচ্ছা, তাহলে একটু বাংলা দিকে খেয়াল করবো, তাহলে বাংলায় লেখা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে গোটা আদর্শ কশরিকা লিখতে হবে। এটা হলো আদর্শ কশরিকা, থোরাসিক কশরিকা, এটা হলো আদর্শ কশরিকা। এর মধ্যে সবকিছু আমরা পাই। আদর্শ কশরিকার যে নিচের দিকের অংশকে বলা হয় সেন্ট্রাম, উপরের দিকের অংশকে বলা হয় আর্টস। তারপর হচ্ছে যে সেন্ট্রামের পার্শ্ব দিকে কোস্টাল ফ্যাসেট থাকে, তাই না? তাহলে এই জায়গাতে রিবস এর সংযোগী তল, তো সংযোগ সাধন হয়। আর্টসে আমরা সেন্ট্রামের উপরে একটা গর্ত বা বড় ছিদ্র দেখি, যার নাম হলো ভার্টিক্যাল ফোরামেন। এর মধ্যে দিয়ে আসলে সুষুম্না কাণ্ড চলে গেছে, তাই না? এই সবগুলোতে এরকম ছিদ্র আছে কিন্তু। হ্যাঁ, ইয়া পর্যন্ত, সেক্টর পর্যন্ত, অ্যাটলাস থেকে সেক্টর পর্যন্ত। অ্যাটলাসের উপরে ওরকম ছিদ্র আছে। দেখবে যে মুরগি খাইলে তোমার বুঝবে যে মুরগির কিন্তু যে তুমি যখন ইয়ে খাও গলা হ্যাঁ, ভিতরে ছিদ্র থাকে না ছিদ্র, এবং মায়েরা দেখবা যে কাঠি ঢুকায় সুষুম্না কাণ্ড বেরও করে ফেলে। তোমরা কি এটা দেখছো কখনো? দেখছো? মুরগি কখনো মানে দেখোনি? আমরা দেখছো, শরীর দেখছি, মেহেদি দেখোনি? যা, তাহলে কি হ্যাঁ, মেহেদি এবার পাকে গেলে নিজে মুরগি পরিষ্কার করো। হ্যাঁ, আমার পছন্দ, চিবাতে ভালো লাগে, দেশি মুরগি হলে ভালো লাগে। তো ওই দেখবা যে ইয়ে করে কাঠি ঢুকে, চিকন কাঠি ঢুকিয়ে ওই ঠেলা দিলে সাদা একটা বের হয়ে আসে। বুঝতে পারছো? ওটা কিন্তু ওটা স্পাইনাল কর্ড, ওটা কিন্তু মস্তিষ্ক থেকে আসে, কিন্তু কেটে ফেলা হয়েছে, তাই আর মস্তিষ্কের কানেকশন নাই। কিন্তু মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ডের কানেকশন আছে। মস্তিষ্কের সাথে কানেকশন আছে। সুষুম্না কাণ্ড দ্বারা তো অনেক কাজ সম্পাদিত হয়ে থাকে, তখন তো মস্তিষ্কের মানে মস্তিষ্কটা নিয়ন্ত্রণ করে, সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, আর ওটা আমার মস্তিষ্ক থেকে আসছে। ও আচ্ছা, মানে দেখো সুষুম্না কাণ্ড কিন্তু আসলে মস্তিষ্ক থেকেই সৃষ্টি হয়েছে, তাই সুষুম্না কাণ্ডের কিছু বৈশিষ্ট্য মস্তিষ্কের মতো আছে, তবে সব বৈশিষ্ট্য না। হ্যাঁ, বেশিরভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের হচ্ছে ব্রেন থেকেই যেহেতু সুষুম্না কাণ্ড সৃষ্টি হয়েছে। যখন সুষুম্না কাণ্ড হয়, প্রতিবর্তী ক্রিয়াটা সুষুম্না কাণ্ড থেকে হয়, কিন্তু সব কিছু না। যেমন আমরা অডিও ভিডিও যা যা সেভ টেপ রাখি, এটা সুষুম্না কাণ্ডের মধ্যে সেভ থাকে না, ব্রেনের মধ্যে সব থেকে বেশি সবকিছু থাকে। কিন্তু যেহেতু সুষুম্না কাণ্ড মস্তিষ্ক দিয়ে তৈরি হয়েছে, তাই মস্তিষ্কের কিছু ক্ষমতা ওর মধ্যে দেওয়া আছে। যেমন প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে অতদূর পর্যন্ত যাইতে তো সমস্যা হবে। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে তোমার হলো যে একটা মানুষের তোমার ইয়ে কেটে ফেললো, মানে একবারে গলা কেটে আলাদা করে ফেললো, সে নড়াচড়া করে, কারণ ওই সুষুম্না কাণ্ডের মাধ্যমে ওই ইয়েটা হয়, নড়াচড়ার কাজটা হয়। কিন্তু সুষুম্না কাণ্ড ব্যথা অনুভব করতে পারে না, ওই ক্ষমতা আবার নাই, ওটা ব্রেনেরই ছিল, হ্যাঁ, কাজে ওর আর কোনো ব্যথা হবে না কিন্তু। বুঝতে পারছো? তো এই জন্যই তোমার হচ্ছে যে ব্রেন যদি অজ্ঞান হয়ে যায়, ব্রেন যদি মানে ঘুমিয়ে পড়ে, তাহলে আর কোনো ব্যথা সে পাবে না। ওই জন্যই তো জবাই করার সময় তোমার হচ্ছে মানে ব্রেনের সংযোগ, মানে রক্তনালী কেটে ফেলা হয়। রক্ত যখনই যায় না ব্রেনে, তখন ব্রেন ঘুমিয়ে পড়ে, রক্ত না গেলে ব্রেন ঘুমিয়ে পড়ে। বুঝা গেল কি? কিন্তু তখন সুষুম্না কাণ্ডে কানেকশন থাকে। উদ্দেশ্য সুষুম্না কাণ্ড যেন মানে ব্রেন তো তখন সুষুম্না কাণ্ড থেকে নির্দিষ্ট হার্টের কাছে পাঠায়, তখন বলে যে কেন রক্ত আমি পাচ্ছি না, তাই না? তখন ওই হার্টকে তখন জোরে পাঞ্চিং করে, তখন এই রক্তগুলো বের হয়ে আসে বেশি বেশি করে। এটাই হলো আমাদের টক্সিন বের হওয়ার একটা বুদ্ধি। এই জন্য এরকম সিস্টেম, একবারে কাটা না। হ্যাঁ, তাহলে এখন আশা করি এটা বুঝতে পারবা। এটা হলো যে মুখস্থ করবে এখান থেকেই। আদর্শ কশরিকার মধ্যে দেখো প্রথমে আসছে হলো ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, ওই যে বললাম যেটা আর কি। এখানে না বোঝার মতো তেমন কিছু থাকবে না আশা করি। মানুষের কশরিকা অ্যাসিলাস প্রকৃতির, মানে হলো সেটা কি ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল, উভয় প্রান্ত সমতল মানে
এই কশেরুকার এটাও সমতল, এটাও সমতল, সমতল ধরনের আর কি, এটা বলছি উভয় প্রান্ত, এটাকে বলা হয় অ্যাসিলাস। আন্তঃকশেরুকা, তরুণ শ্রেণীতে আন্তঃকশেরুকা চাকতি মানে কি, যে প্রত্যেকটা সেন্টাম আরেকটা সেন্টামের সাথে যুক্ত হওয়ার আগে সেখানে কিন্তু একটা তরুণাস্থি থাকে, তরুণাস্থি দিয়ে থাকে, তরুণাস্থি সহজে ভাঙে না, তাই না? আর যদি অস্থি দিয়ে অস্থি থাকতো তাহলে তো ভেঙে যেত, তো ওই জন্য তরুণাস্থি থাকে, এটাকে বলা আন্তঃকশেরুকা চাকতি, আন্তঃকশেরুকা চাকতি। ওই জন্য হালার কাটা তো হচ্ছে ভেঙে যাবে, কারণ তরুণাস্থির সাথে একটা ঘর্ষণ হলেও কিছু হয় না, কিছু অস্থি থাকলে ঘর্ষণ হলে অস্থি থাকলে ঘর্ষণ হলে ভেঙে যেত, ওই জন্য আল্লাহ ওখানে ওই এটা করছে আর আন্তঃকশেরুকা চাকতি দিয়েছে। হ্যাঁ, এবার দেখো ভার্টিব্রাল আর্টস, ভার্টিব্রাল আর্টস এর নাম নিউরাল আর্টস কেন? কারণ এখান থেকে তো নিউরন যায়, নিউরন গুচ্ছ যায়, সুষমা কাণ্ড যায়, তাই এটারই অপর নাম হলো নিউরাল আর্টসও বলা হয়। এটা কি আলাদা ভাবে যায়, মানে সুষুম্না কাণ্ডের পাশে আর হচ্ছে নিউরনের না পাশে? মানে এই সুষমা কাণ্ডেরই কাণ্ডটাকেই বলছে যে নিউরাল আর্টস, মানে সুষমা কাণ্ড তো নিউরন দিয়ে গঠিত, সুষমা কাণ্ড নিউরন দিয়ে গঠিত, ওই কারণে বলছে নিউরাল আর্টস, মানে এর ভিতর দিয়ে এটা তো নিউরন যদি থাকে তাহলে স্যার ওই যে আঘাত লাগলে আপনি বললেন যে হচ্ছে ওটা সুষুম্না কাণ্ড গ্রহণ করে না, মস্তিষ্কেই ইয়ে করে, তাহলে ওখানেও তো নিউরন আছে, তাহলে না নিউরন আছে, কিন্তু এখানে ঘটনা হলো নিউরন যে আছে এই নিউরন আঘাতটা দিয়ে করে না, এগুলো পাঠায় দেয়, মানে অর্থাৎ হলো যে যখন ধরো এখানে ধরো আমার হাতে কোনো ব্যথা লাগলো, এটা এই দিক দিয়ে হয়ে আমার এইখানে সুষমা কাণ্ডে যাবে, সুষমা কাণ্ডতে ব্রেনে যাবে, তখন ওই ব্রেন তখন আঘাতটা বুঝবে, কিন্তু এ তো বুঝছে না, ও পাঠায় দিচ্ছে, ওর বোঝার ক্ষমতা নাই, তাই ও ব্রেনে পাঠিয়ে দিচ্ছে। ব্রেন তুমি অ্যানালাইসিস করো, পায়েও যদি লাগে তো পাটটাও তো অবশেষে কোন দিক দিয়ে যাবে জানো? পাটটা কিন্তু এই বরাবর যেতে পারবে না, ওর রাস্তা ওই সুষমা কাণ্ড, সুষমা কাণ্ড দিয়ে চলে যাবে। আর সুষমা কাণ্ড হলো অসংখ্য নিউরন আছে, মানে প্রথমে উদ্দীপনা ওই গ্রহণ করবে তারপরে পাঠাবে, কারণ ও হলো মেন রাস্তা, সুষমা কাণ্ড হলো মেন রাস্তা, যেখানে লাগুক অবশেষে এই দিক দিয়ে ব্রেনে পৌঁছাতে হবে, অন্য দিক দিয়ে পৌঁছানোর সুযোগ নাই। হ্যাঁ, তবে যদি তোমার এইসব জায়গায় লাগে তাহলে তো ওই কর্টিসনের মাধ্যমে যাচ্ছে, কিন্তু এইসব জায়গায় যদি লাগে সব উদ্দীপনা ওই সুষমা কাণ্ড হয়ে ব্রেনে যাবে, বুঝতে পেরেছো? এই আর কি। হ্যাঁ, মানে ও কিন্তু ব্যথা করতে পারবে না, কিন্তু ব্রেনে গেলে তখন তো ব্যথা লাগবে, বুঝে গেল? তাহলে এখানে নিউরনের গুচ্ছ আছে তাই নিউরাল আর্টস, নিউরনের গুচ্ছ আছে তাই নিউরাল আর্টস, বুঝে গেল? এবং দেখো যে এই সুষমা কাণ্ড যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে মানুষ প্যারালাইজড হয়ে যায়, বুঝতে পারছো? কারণ ওখান থেকে তো ব্রেন থেকে সংকেত সংকেত সব জায়গায় যাচ্ছিল, এখন সুষমা কাণ্ড যাওয়ার পর বন্ধ, তাহলে তো প্যারালাইজড হয়ে যাবে। এবং হচ্ছে আমাদের হাতে পায়ে কিন্তু কোনো নিউরন থাকে না, এখানে শুধু নিউরনের ডেনড্রাইট গুলো থাকে, বুঝে গেল? ওই জন্য আমাদের কাটলে সমস্যা হয় না, ডেনড্রাইট আবার রিপেয়ার হয়। কিন্তু যদি সব জায়গায় নিউরন থাকতো, একবার যদি কেটে যেত তাহলে তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত, নিউরন কেটে গেলে, বুঝে গেল? নিউরন কিন্তু ব্রেন আর সুষমা কাণ্ডের মধ্যে আছে। আচ্ছা, তারপর বলছে ভার্টিব্রাল ফোরামেন, যেটা তো আগেই বললাম তাই না, নিউরাল ছিদ্র, স্পাইনাল প্রসেস ওই যে কাটার মতো যে গঠন, ট্রান্সভার্স প্রসেস ওটাও বললাম, তারপর হলো আর্টিকুলার প্রসেস, যেটাকে আমরা কঙ্কালের উপবৃদ্ধি বলতে পারি আবার। হ্যাঁ, কঙ্কালের উপবৃদ্ধি, প্রসেস মানে উপবৃদ্ধি হবে আর কি। হ্যাঁ, এর আরেকটা নাম দিয়েছে আর কি। হ্যাঁ, তো এইটুকু পর্যন্ত সৃজনশীল, এত বড় না লিখলে হবে, পয়েন্টগুলো লিখে মানায় লিখতে পারবো, সমস্যা নেই। কশেরুকার প্রকারভেদ তো আমরা আগেই করেছিলাম তাই না, কশেরুকার প্রকারভেদ আগে আমরা করেছিলাম। তাহলে এবার আমরা চলে আসি হলো যে মেরুদণ্ডের কাজ। মেরুদণ্ডের কাজ ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, 5টা আছে, যেগুলো 3টা পড়বা। এখানে একটা শব্দ হয়তো না বুঝতে পারো, সেটা হলো মাথাকে অবলম্বন দান করে, অবলম্বন দেয় এবং পিঠের মতো কাজ করে। পিঠ কি? হ্যাঁ, পিঠ এর আরেকটা নাম হলো ফালকাম বলা হয়। পিঠের আরেকটা নাম কি? ফালকাম। পিঠ বলতে বোঝায় যে সংযোগ স্থান, অর্থাৎ যার উপরে কেন্দ্র করে কঙ্কাল কাজ করে তাকে পিঠ বলে। যার উপরে কেন্দ্র করে কঙ্কাল কাজ করে তাকে বলা হয় পিঠ। যেমন দেখো আমাদের এই গোটা করোটি, হ্যাঁ, এই যে অ্যাটলাস, এটা অ্যাটলাস আর করোটি, এটা এখানে একটা সংযোগ আছে, ওই সংযোগের উপরে ভর করে কিন্তু মাথা এদিক এদিক ঘুরতেছে, এদিক এদিক ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, তাহলে ওই জায়গার নাম হলো পিঠ। আমাদের এই সংযোগ, এটাও একটা পিঠ, এদের সংযোগ পিঠ, বুঝা গেল? তারপরে এখানে সংযোগ, এটাও পিঠ, মানে যার উপরে কেন্দ্র করে
যার উপরে কেন্দ্র করে আমরা আমাদের হাড় গুলো নড়াচড়া করে, ওই সমস্ত জায়গাগুলোকে বলা হয় পিপ্ট। হ্যাঁ, সেই জন্য বলছে যে মাথাকে অবলম্বন দেয় এবং হচ্ছে পিপ্টের মতো কাজ করে। এখানে একটা উদাহরণ দিয়েছে, কারণ মাথা একটা গুরুত্বপূর্ণ বিষয় কঙ্কালের, তো মাথাকেই তো ধরে রাখে এক ক্লাস, তাই না? এবং হলো পিপ্টের মতো কাজ করে বলতে ওই যে আমরা যেদিক খুশি সেদিক করতে পারি, হ্যাঁ, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে মাথাকে অবলম্বন দেয় এবং পিপ্টের মতো কাজ করে। তাহলে এবার দেখো যে আদর্শ কশরুকা কিন্তু সৃজনশীল, এর আগে বলছিলাম। হ্যাঁ, এই আদর্শ কশরুকা না, এই যে কশরুকার প্রকারভেদ, যে 5 রকমের, যে এটাও কিন্তু সৃজনশীল হিসেবে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো আরেকটা কথা লেখা ছিল যে পরিণত বয়সে স্যাক্রাল কশরুকাগুলো একেবারে স্যাক্রাম হয় আর কক্সিজিয়ালগুলো কক্সিস হয়, ফলে সর্বমোট কশরুকার সংখ্যা হয়ে যায় 26টি। তার মানে কি, যে তোমাদের হচ্ছে এখন পর্যন্ত তোমাদের 217টাই কিন্তু অস্থি আছে, তোমাদের 217টা অস্থি। তোমাদের 26 বছর যখন বয়স তোমাদের হবে তখন হলো 206টা। বুঝতে পেরেছো? এখন কিন্তু যে তোমাদের 206টা হয়নি আর কি। হ্যাঁ, এবার দেখো থোরাসিক কেস বা বক্ষবিঞ্জক। তো আমরা আসলে বক্ষবিঞ্জক কেন বলি, কারণ এটা তো একটা খাঁচা, তাই না? এটা একটা খাঁচা, বুকের খাঁচা, তাই না? খাঁচার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। দেখো আমাদের কিন্তু হার্ট বা লাঞ্চ দুটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? হার্টও যেমন গুরুত্বপূর্ণ, লাঞ্চও কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, লিভারও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবই গুরুত্বপূর্ণ। তবে তোমার হচ্ছে কিছু জিনিস থাকে যে না থাকলে তুমি বাঁচবাই না, 3 মিনিটের বেশি বাঁচবা না, তাই না? যে তোমার হার্ট যদি না থাকে, নষ্ট হয়ে যাবে, বাঁচবা না, কারণ রক্ত তো ব্রেনে পৌঁছাবে না, তাই না? তাহলে তুমি মারা যাবা। লাঞ্চের ক্ষেত্রেও তাই। কিন্তু অন্য যে কোনো অর্গান কিন্তু এরকম না। হ্যাঁ, কারণ যদি লিভার একবারে কিটে মনে করে নিয়ে নেয়, হ্যাঁ, তারপর 24 ঘন্টা পর্যন্ত তার কোনো সমস্যা হবে না, মরবে না অন্তত। হ্যাঁ, 3 দিন পর্যন্ত সর্বোচ্চ বেঁচে থাকতে পারবে। কিডনি যদি দুইটাই নিয়ে নেয়, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। কিন্তু দেখো এটা এমনই গুরুত্বপূর্ণ যে এইটা নিয়ে নিলে বা এটা ধ্বংস করে ফেললে 3 মিনিটে বেশি বাঁচবে না, তাই কিনা? এই জন্য এটা খুবই প্রোটেকশন। এগুলোকে অত প্রোটেকশন, অত কিন্তু প্রোটেকশন না, দেখো, তাই না? অত প্রোটেকশন না। আবার ব্রেইনও খুবই গুরুত্বপূর্ণ না, ওই জন্য ব্রেইনও খুবই মজবুত করে আল্লাহ রাখছে। ব্রেইন যদি নরম সরম হতো তাহলে কেউ মাথায় আশীর্বাদ করার জন্য হাত দিলে একটু জোরে হয়ে গেল, হাত দিয়ে দেখা গেল যা যে পাগল টাগল হয়ে গেছে, এখন হয়ে গেছে, তাই না? কি একটা সমস্যা। আচ্ছা, আজকে খুবই কমজন আসছে, বক্ষবিঞ্জকটা আজকে না পড়াই। হ্যাঁ, আজকে থাক। কি কারণে এত কমজন আসছে আগামী দিন জানা যাবে। অনেক